ডিয়ার স্টুডেন্ট, তাহসিন রোকায়া নামের একজন শিক্ষার্থী বন্ধু আমাদেরকে প্রশ্ন করেছেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকনের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তির মান বেশি এবং কেন। আমরা তাকে রিপ্লাই দিয়েছিলাম। রিপ্লাই দেওয়া সত্ত্বেও কিন্তু সে এই প্রশ্নটি নিয়ে যথেষ্ট দ্বিধায় রয়েছে। তার এই প্রশ্নটির কৌতূহল দূর করার জন্যই মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা। এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শুধুমাত্র সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকনের আয়নীকরণ শক্তি নয়, বরং একই সাথে পিরিয়ডিক টেবলের একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলসমূহের আয়নীকরণ শক্তির মান বাড়বে নাকি কমবে, কিভাবে পরিবর্তিত হবে, সেই বিষয়টিও ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহসিন রোকায়ের মতো যদি অন্য কারো আয়নীকরণ শক্তির উপর কোনো ধরনের প্রবলেম থাকে, আশা করি আজকের ভিডিওটি তাদের জন্য এফেক্টিভ হতে চলেছে। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওর শুরুতে আমরা আয়নীকরণ শক্তি কী প্রথম আমরা সেই বিষয়টি শিখব এবং কোন মৌলের আয়নীকরণ শক্তি কেমন, বেশি না কম, সেই বিষয়টি নির্ধারণ করার জন্য আমরা এই তিনটি ক্রাইটেরিয়া অনুসরণ করব। আমরা এই তিনটি ক্রাইটেরিয়া বা নিয়ম একটু পরে আলোচনা করব এবং এই তিনটি নিয়ম দিয়ে আশা করি তোমরা যতগুলো মৌল পিরিয়ডিক টেবল আছে তাদের আয়নীকরণ শক্তিটা তোমরা বিচার করতে পারবে। শুরুতে আমরা সংজ্ঞাটা বলার চেষ্টা করি। আয়নীকরণ শক্তির সংজ্ঞায় আমরা বলতে পারি, গ্যাসীয় অবস্থায় কোন একটি মৌল তার সর্বশেষ শক্তিস্তর থেকে একটি একটি করে মোট এক মৌল ইলেকট্রন অপসারণ করে ওই মৌলটিকে এক মৌল ধনাত্মক আয়নে রূপান্তরিত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, সেই শক্তিটা হচ্ছে আয়নীকরণ শক্তি। অর্থাৎ সর্বশেষ শক্তিস্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি দরকার হবে, সেই শক্তিটা মূলত আয়নীকরণ শক্তি। তার মানে যদি ইলেকট্রনটা খুব সহজে অপসারণ করা যায়, শক্তিটা কম লাগবে, সেই মৌলের আয়নীকরণ শক্তিটা কম থাকবে। আর যে মৌল থেকে ইলেকট্রনটা অপসারণ করতে বেশি কঠিন হবে, বেশি পরিমাণ শক্তি দিতে হবে, সেই মৌলের আয়নীকরণ শক্তির মানটা বেশি হবে। আমরা যদি পুরো সংজ্ঞাটাকে এক কথায় লিখতে চাই, শুধুমাত্র মূল কিওয়ার্ডটা লিখতে চাই, তাহলে বলতে পারি ইলেকট্রন অপসারণে প্রয়োজনীয় শক্তি, সেটাই হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি। অর্থাৎ সর্বশেষ শক্তিস্তর থেকে ইলেকট্রন অপসারণের জন্য যেই শক্তি লাগবে, সেই শক্তিটা হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি। যদি ইলেকট্রনটা খুব সহজে অপসারণ করা যায়, সেই মৌলের আয়নীকরণ শক্তিটা খুব কম হবে। আর যে মৌলের সর্বশেষ শক্তিস্তর থেকে ইলেকট্রনটা অপসারণ করতে বেশি পরিমাণ শক্তির দরকার হবে, তার আয়নীকরণ শক্তিটা বেশি লাগবে। এখন বিভিন্ন পরমাণুর মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি, কার আয়নীকরণ শক্তির মান কম, অথবা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কোন মৌলের আয়নীকরণ শক্তিটা কিভাবে পরিবর্তিত হবে, এই বিষয়গুলো আমরা এই তিনটি নিয়ম অনুসরণ করে কিন্তু ব্যাখ্যা করতে পারবো। প্রথম যে নিয়মটি সেটা তোমরা একটু দেখো, পরমাণুর আকার যত বড় তার আয়নীকরণ শক্তি তত কম হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মোটামুটি সকলেই জানো, একটি পরমাণুর আকার যখন খুব বেশি বড় হবে, তখন নিউক্লিয়াস থেকে ওই পরমাণুর সর্ববহিস্থ স্তরের দূরত্বটা একটু বেড়ে যাবে। সর্ববহিস্থ স্তরের দূরত্ব বেড়ে যাওয়া মানে বহিস্থ স্তরে ইলেকট্রন যারা আছে তাদের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা কমে যাবে। আকর্ষণটা যখন কমে যাবে, সর্ববহিস্থ স্তর থেকে ইলেকট্রন অপসারণ খুবই সহজ হবে। আর যত সহজে ইলেকট্রন অপসারণ করা যায়, সেই মৌলের আয়নীকরণ শক্তির মান কিন্তু তত কম হবে। তাহলে পরমাণুর আকার বড় হলে আয়নীকরণ শক্তি কিন্তু কম হবে। দ্বিতীয় যে নিয়ম, পারমাণবিক সংখ্যা বাড়লে আয়নীকরণ শক্তির মান বাড়ে। আমরা জানি পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পরমাণুর নিউক্লিয়াসে একটা পজিটিভ চার্জ বেড়ে যায় এবং একই সাথে বহিস্থ স্তরে একটা করে ইলেকট্রনই কিন্তু বাড়ে। পারমাণবিক সংখ্যা যত বাড়বে, নিউক্লিয়াসে ধনাত্মক প্রোটনের সংখ্যা বাড়বে, একই সাথে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কিন্তু বাড়বে। যেহেতু পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের সংখ্যা বাড়তেছে, আকর্ষণটা বেশি হবে। আর আকর্ষণটা যদি বেশি হয়, সেখান থেকে ইলেকট্রন অপসারণ খুবই কঠিন হবে, অর্থাৎ শক্তিটা বেশি লাগবে। আর এই কারণে পারমাণবিক সংখ্যা বাড়লে পরমাণুসমূহের আয়নীকরণ শক্তির মান কিন্তু বেড়ে যাবে। তৃতীয় নম্বর যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে শক্তি স্তরের সংখ্যা যত বেশি হবে, আয়নীকরণ শক্তি তত কম হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়টিও বুঝতে পেরেছ, একটা মৌলের আয়নীকরণ শক্তিটা ডিপেন্ড করবে তার শক্তি স্তরের সংখ্যার উপর। একটি পরমাণুর শক্তি স্তরের সংখ্যা যত বেশি হবে,
বহিস্থ স্তর থেকে নিউক্লিয়াসের দূরত্ব তত বেড়ে যাবে, ফলে সেখান থেকে ইলেকট্রন অপসারণ সহজ হবে, শক্তিটা কিন্তু কম লাগবে। এই কারণে শক্তি স্তরের সংখ্যা যত বেশি আয়নীকরণের শক্তি তত কম। তো তোমরা যখন দুটি বা তিনটি পরমাণু অথবা একটি গ্রুপ অথবা একটা পর্যায় নিয়ে বিভিন্ন মৌল নিয়ে তুলনা করবে, তখন তোমরা এই তিনটি নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম দিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা এই তিনটি নিয়মের সাহায্যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন অথবা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তাদের আয়নীকরণ শক্তিটা কিভাবে পরিবর্তিত হবে সে বিষয়টি ব্যাখ্যা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত আমরা 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস লিখব এবং সেই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা ধীরে ধীরে পিরিয়ডিক টেবলের বাম থেকে ডানে গেলে তাদের পর্যায়ভিত্তিক পরিবর্তনটা কিভাবে হবে, আয়নীকরণ শক্তিটা কিভাবে চেঞ্জ হবে সে বিষয়টি দেখাবো। তো শুরুতেই আমরা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 12, 13, 14। এদের বিন্যাসটাও যদি আমরা করে দেখাই 2, 8, 1, এরপর হচ্ছে 12 এর বিন্যাস যদি করি 2, 8, 2, 13 এর বিন্যাসটা যদি করি 2, 8, 3 এবং সিলিকন 14 এর ইলেকট্রন বিন্যাসটা যদি করে দেখায় 2, 8, 4 হবে। এটা হচ্ছে তোমার সোডিয়াম থেকে সিলিকন পর্যন্ত প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখিয়ে দিলাম। এখন একটা জিনিস তোমরা যদি খেয়াল করো দেখতে পাবা প্রত্যেকটি মৌল কিন্তু একই পর্যায়ের মৌল। 2, 8, 1 পর্যায় 3টা, এখানেও পর্যায় 3টা, এখানেও পর্যায় 3, এখানেও পর্যায় 3, অর্থাৎ প্রত্যেকটা মৌল কিন্তু একই পর্যায়ের মৌল। এবং এটা হচ্ছে তোমার 3 নম্বর পর্যায়ের মৌল। পিরিয়ডিক টেবলে তোমরা যদি তৃতীয় পর্যায়টা দেখো 1, 2, 3, তৃতীয় পর্যায়ে তোমরা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরেগুলো যদি আমরা লিখি লেখা যায় ফসফরাস, সালফার, ক্লোরিন, এরপর হচ্ছে তোমার আর্গন। এই পর্যায়ের বাকি মৌলগুলোর পারমাণবিক সংখ্যাটা যদি আমরা লিখি এক এক করে বাড়বে। এটা 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18। এটা হচ্ছে পর্যায় 3-এর মৌলসমূহের পারমাণবিক সংখ্যা এবং তাদের বিন্যাস। আবার যদি আমরা ফসফরাস থেকে বিন্যাসটা করার চেষ্টা করি, ফসফরাস 15-এর বিন্যাস হবে 2, 8, 5, এটা হবে 2, 8, 6, 2, 8, 7, 2, 8, 8, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়বে, কিন্তু সবার পর্যায় সংখ্যা কিন্তু 3 করে। এখন আমরা মূলত বের করব এদের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি। আমরা স্পেসিফিকভাবে এই 4টি মৌলের আয়নীকরণ শক্তির মানটা ব্যাখ্যা করব, কিন্তু একই সাথে আমাদের যেহেতু সবাই একই পর্যায়ে রয়েছে, একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তিটা কিভাবে চেঞ্জ হবে সেটাও কিন্তু আমরা শিখে ফেলতে পারবো। এখন যদি প্রত্যেকটা মৌলের আমরা অ্যাটমিক মডেলটা আঁকার চেষ্টা করি, পারমাণবিক গঠন কিভাবে এই ইলেকট্রনগুলো আছে, প্রথমে সোডিয়ামেরটা আমরা আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয়টাতে 8টি ইলেকট্রন, শেষটাতে আছে 1টি ইলেকট্রন। আমরা যদি ম্যাগনেসিয়ামটা আঁকার চেষ্টা করি, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি, শেষ কক্ষপথে 2টি। আমরা যদি অ্যালুমিনিয়ামটা আঁকি, নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয়টাতে 8টা, সর্বশেষ কক্ষপথে 3টা। 2টা, 8টা, 3টা। দেখো তোমরা একটা করে ইলেকট্রন বাড়তেছে ক্রমান্বয়ে। সিলিকনের গঠনে নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, 2টা, 8টা এবং 4টা। একইভাবে যদি আমরা ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন এদের গঠনটা আঁকার চেষ্টা করি, তোমরা দেখতেই পাবা যত সামনের দিকে যাচ্ছে, যত ডান দিকে যাচ্ছে, তত তাদের সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন বাড়তেছে। এখন আমরা আরও একটা তথ্য জানি, কোন একটা পরমাণুর যতগুলি ইলেকট্রন থাকবে ওই পরমাণুর নিউক্লিয়াসে ততগুলা পজিটিভ প্রোটনও কিন্তু থাকবে, যতগুলো প্লাস ততগুলো মাইনাস। তাহলে সেদিক থেকে চিন্তা করলে আমরা বলতে পারি সোডিয়ামে কিন্তু যেহেতু 11টি ইলেকট্রন, তার মানে নিউক্লিয়াসের ভিতরে 11টা প্লাস চার্জ আছে। ম্যাগনেসিয়ামে 12টা প্লাস চার্জ, যেহেতু 12টি ইলেকট্রন আছে, নিউক্লিয়াসের ভিতরে কিন্তু পজিটিভ 12টা প্লাস চার্জ আছে। এখানে থাকবে 13টা প্লাস চার্জ। তারপর সর্বশেষ নিউক্লিয়াস যেটা অর্থাৎ সিলিকন, সেখানে থাকবে
14টা প্লাস চার্জ, অর্থাৎ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের সংখ্যা সমান। একইভাবে আমরা যদি ফসফরাসের কথা বলি, সেখানেও কিন্তু নিউক্লিয়াসের মধ্যে 15টি পজিটিভ চার্জ থাকবে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে 15টি নেগেটিভ ইলেকট্রন থাকবে। তার মানে প্রত্যেকটা পরমাণুতে যতই সামনের দিকে যাচ্ছে, একই পর্যায়ে বাম থেকে ডানে যতই যাচ্ছে, একটা করে ইলেকট্রন বাড়তেছে আর নিউক্লিয়াসের ভিতরে একটা করে পজিটিভ চার্জ বাড়তেছে। এখন তোমরাই বলো, এই যে 4টি পরমাণুর গঠন আমরা একে দেখালাম, এগুলোর কথা না হয় বাদ দিলাম, এই 4টা দিয়ে কিন্তু এগুলোকে ডিফাইন করা যাবে। এই 4টা পরমাণুর মধ্যে কোনটির আয়নীকরণ শক্তির মান বেশি হবে? প্রথম আমরা যদি আকারটা বিবেচনা করি, এদের মধ্যে কোনটির আকার বড় হবে অথবা কোনটির আকার ছোট হবে, আকার থেকে কিন্তু আয়নীকরণ শক্তিটা চলে আসবে। প্রত্যেকটা মৌলের কক্ষপথের সংখ্যা কিন্তু সমান, 1টা 2টা 3টা কক্ষপথ, এখানেও 3টা কক্ষপথ, এখানেও 3টা কক্ষপথ, এখানেও 3টা কক্ষপথ। সামনের দিকে প্রত্যেকটা মৌলের কক্ষপথের সংখ্যা কিন্তু 3টা, কিন্তু তাদের আকারটা কিন্তু একটু এদিক ওদিক হবে। এর কারণ হচ্ছে তাদের আকর্ষণের উপর ডিপেন্ড করে। তোমরা দেখো, এই সোডিয়ামের মধ্যে যেহেতু 11টা পজিটিভ চার্জ, 11টা নেগেটিভ চার্জ, এখানে আকর্ষণটা যতটুকু হবে তার থেকেও বেশি আকর্ষণ হবে তোমার ম্যাগনেসিয়ামের মধ্যে, কারণ এখানে 12টা পজিটিভ চার্জ, 12টা নেগেটিভ চার্জ। অথবা আমরা যদি এভাবে চিন্তা করি, এখানে হচ্ছে একটা ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথে এখানে 2টা, এখানে 3টা ইলেকট্রন। তাহলে আকর্ষণটা কোথায় বেশি হবে? যেখানে পজিটিভ এবং নেগেটিভ চার্জের সংখ্যা বেশি, সেখানেই তো আকর্ষণ বেশি হবে। আর আকর্ষণ যত বেশি, পরমাণুর আকারটা তত ছোট হবে। তাহলে আকারের দিক থেকে যেহেতু সোডিয়ামে আকর্ষণটা সবচেয়ে কম, তার মানে সোডিয়ামের আকারটা সবচেয়ে বড় হবে। এরপর ম্যাগনেসিয়ামের কথা যদি বলি, এখানে যেহেতু 12টা পজিটিভ চার্জ এবং 12টা নেগেটিভ চার্জ ছিল, আকর্ষণ শক্তিটা একটু বেশি হবে, আকারটা কিছুটা ছোট হয়ে আসবে। অন্তত সোডিয়ামের তুলনায় এই আকারটা কিছুটা ছোট হবে। তার থেকে ছোট হবে তোমার অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের চাইতে ছোট হবে তোমার সিলিকন। এভাবে সামনের দিকে যত যেতে থাকবা, পরমাণুর বহিঃস্তরের এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণটা তত বাড়বে এবং পরমাণুর আকারটা ছোট হবে। এখন একটা পরমাণুর আকার যদি ছোট হয় অথবা আকর্ষণ শক্তি যদি বেশি হয়, সেখান থেকে ইলেকট্রন অপসারণ কিন্তু খুবই কঠিন হবে, প্রচুর পরিমাণে শক্তি দিতে হবে। তোমরা একটু চিন্তা করো, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের এই ইলেকট্রনটা যদি আমাদেরকে অপসারণ করতে হয়, যে পরিমাণ শক্তি আমরা এখানে দিব তার থেকেও বেশি পরিমাণ শক্তি দিতে হবে এখানে, কারণ এখানে আকর্ষণটা আরেকটু বেশি। আকর্ষণ বেশি হওয়ার কারণে এই ম্যাগনেসিয়াম থেকে যদি তোমাকে 1টা বা 2টি ইলেকট্রন নিতে হয়, শক্তিটা বেশি দিতে হবে। আর আমরা জানি শক্তি বেশি দেওয়ার অর্থ এই যে তার আয়নীকরণ শক্তির মান বেশি। আমরা যদি অ্যালুমিনিয়ামের কথা বলি, এখানে আকর্ষণ শক্তি আরও একটু বেশি। আকর্ষণ শক্তি বেশি হওয়ার কারণে সেখান থেকে ইলেকট্রন অপসারণ তাও সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের থেকে আরেকটু কঠিন হবে, একটু বেশি শক্তি দিতে হবে ইলেকট্রন অপসারণ করা, যার জন্য অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান আরেকটু বেশি হবে। এভাবে বাম থেকে ডানে গেলে এদের কিন্তু পর্যায় সংখ্যা সমান, শক্তি স্তরের সংখ্যা সমান, কিন্তু বাম থেকে ডানে গেলে যেহেতু এদের আকর্ষণটা বাড়ে, আকর্ষণের কারণে আকারটা ছোট হয়। আর আকারটা ছোট হওয়া মানে সেখান থেকে ইলেকট্রন অপসারণ কঠিন হবে, শক্তি বেশি লাগবে। আর শক্তি বেশি লাগার অর্থ এই যে তার আয়নীকরণ শক্তির মান বেশি। তাহলে আমরা বলতে পারি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে যে কোনো পরমাণুর আয়নীকরণ শক্তির মান বাড়বে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অন্যদিন গ্রুপ নিয়ে আলোচনা করব। একই গ্রুপ উপর থেকে নিচের দিকে আসলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তির মান কীভাবে পরিবর্তিত হয় সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এবং এরই সাথে আজকের ভিডিও এখানে শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।